আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে। আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো বিফ পিৎজা। পিৎজা শুনেই যদি আপনাদের মনে হালকা ক্রিস্পি এবং পাতলা ক্রাস্টের চিজে ভরপুর ইটালিয়ান সেই বিখ্যাত স্ন্যাক্সটার কথা মনে আসে, তাহলে একটু ভুল হবে। কারণ আজকে আমি যে পিৎজা বানিয়ে দেখাবো সেটা যে আসলে কতখানি পিৎজা তাতে একটা সন্দেহ থেকেই যায়। কারণ আজ আমি তৈরি করছি বাংলাদেশি ছোট ছোট ফাস্টফুড বা বেকারির দোকানগুলোতে যেভাবে পিৎজা বানিয়ে বিক্রি করা হয় সেই পিৎজা। আজকের পিৎজার টপিংস হিসেবে আমি বিফ ব্যবহার করছি, তবে আপনারা চাইলে একই পদ্ধতিতে চিকেন বা অন্য কোনো মাংস দিয়েও বানিয়ে নিতে পারেন, অথবা ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে বেকারি স্টাইলে চিকেন পিৎজার রেসিপিটাও দেখে নিতে পারেন। প্রথমে আমি পিৎজার টপিংস মানে গরুর মাংসের যে মিশ্রণটা সেটা রেডি করে নিব। এজন্য আমি এখানে 3 টুকরো নিয়েছি গরুর মাংস। আর মাংসটা আপনার চুজ করতে হবে কোনো রকম হাড্ডি চর্বি ছাড়া। তারপরে এটাকে একটু কিমা করে নিতে হবে। কিমা করার জন্য আপনি চাইলে ছুরি দিয়েও খুব সহজে করে নিতে পারেন। প্রথমে খুব পাতলা এবং ছোট ছোট করে আপনাকে মাংসটা কেটে নিতে হবে। একবার কাটার পর আড়াআড়িভাবে আবার একটু চপ করে নিতে হবে, তাহলেই কিন্তু এটা কিমার মতো হয়ে যাবে। খুব বেশি ফাইন করার দরকার নেই, একটু মোটা মোটা থাকলেই বরং খেতে বেশি ভালো লাগবে। আর যদি আপনার কাছে ফুড প্রসেসর বা ব্লেন্ডারও থাকে, আপনি চাইলে তাতেও কিন্তু কিমা করে নিতে পারেন। সেজন্য আপনাকে মাংসগুলোকে ছোট বাইট সাইজে কেটে নিতে হবে। কোনো রকম হাড্ডি চর্বি থাকা যাবে না, তাহলে কিন্তু ব্লেন্ডার বা ফুড প্রসেসর নষ্ট হয়ে যাবে। পানি ছাড়া 2-3 বার এভাবে চালালেই দেখবেন আস্তে আস্তে এটা কিমা হয়ে যাচ্ছে। আজকে আমি একটু মোটা দানার কিমা করব, তাই অল্প একটু এটাকে গ্রাইন্ড করে নিলাম। আর যদি আপনি আরও মিহি চান তাহলে আরও বেশিক্ষণ এটাকে চালাতে হবে। এবার আমি একটা বাটিতে কিমাটা ঢেলে নিচ্ছি। আপনাদেরকে একটু ভালো করে দেখাই, দেখে হয়তো বুঝতে পারছেন যে কিমাটা কিন্তু একদম মিহি পেস্ট করা হয়নি, বেশ একটা দানা দানা ভাব। আর এভাবে করলেই কিন্তু পিৎজাটা খেতে বেশি ভালো লাগবে। পিৎজার টপিংসটা খাওয়ার সময় আপনার মুখে পড়বে এবং বেশি টেস্টি হবে। এবারে চুলায় মিডিয়াম আঁচে একটা প্যান বসিয়ে তাতে আমি 2 টেবিল চামচ তেল গরম করে নিচ্ছি। তারপর এতে কিছু মশলা দিব। প্রথমেই নিয়েছি 1/4 চা চামচের মতো লবণ এবং সেই সঙ্গে নিয়েছি রেডিমেড মাংসের মশলা। আপনি চাইলে এর পরিবর্তে আলাদা করে ধনে, জিরা, গরম মশলা এগুলো দিতে পারেন। সাথে 1 টেবিল চামচ করে দিয়েছি আদা এবং রসুন বাটা। তারপরে সব কিছু তেলের মধ্যে একটু ভালো করে ভুনে নিতে হবে। যে মাংসের মশলা আমি আজকে ব্যবহার করেছি তার রেসিপি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। তেলের মধ্যে যখন এই মশলার মিশ্রণ খুব ভালো করে ভুনা হয়ে যাবে, তখন আমরা এর মধ্যে কিমা করা মাংসটা দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 1.25 কাপের মতো আছে এবং সাথে 1 চা চামচ আমি দিয়েছি সয়া সস, না থাকলে বাদ দিতে পারেন। আপনারা হয়তো খেয়াল করেছেন লবণ আমি অল্প দিয়েছি, কারণ সয়া সসেও লবণ আছে এবং সেই সঙ্গে রেডিমেড মশলার মধ্যেও কিন্তু লবণ ছিল। যাই হোক, সব কিছু একসঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম লো আঁচে আমি 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। 5 মিনিট পরে ঢাকনা খুলে নিলাম। এরই মধ্যে কিন্তু মাংস সেদ্ধ হয়ে গিয়েছে, কারণ কিমা করার পর মাংস সেদ্ধ হতে বেশি সময় লাগে না। তবে একবারে গলিয়ে নরম করে ফেলার দরকার নেই, বরং একটু চাঙ্কি থাকলেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। যতখানি মাংস ঠিক ততখানি পেঁয়াজ বা তার থেকে আরও ডাবল পেঁয়াজও দেয়া যাবে। তারপর একসঙ্গে ভালো করে নেড়েচেড়ে ততক্ষণ ধরে রান্না করতে হবে যতক্ষণ না পেঁয়াজটা একদম পুরোপুরি ভাজা ভাজা হয়ে যাচ্ছে। প্রায় 7-8 মিনিট ধরে মিডিয়াম আঁচে এভাবে নেড়ে নেড়ে আমি শুকনা করে ফেলেছি। আর এটাই হচ্ছে আমাদের আজকের পিৎজার টপিংস। এবারে আমি পিৎজার ডো বানাবো। তার জন্য একটা বাটিতে আমি 1/4 কাপ সাথে আরও 2 টেবিল চামচ নিয়ে নিলাম কুসুম গরম পানি। টোটাল এখানে 6 টেবিল চামচ পানি আছে। সাথে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি। আমাদের দেশীয় পিৎজার যে ক্রাস্ট সেটা হালকা মিষ্টি হয়, তাই চিনির পরিমাণ একটু বেশি। সাথে 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি ইস্ট। এবার একটু অপেক্ষা করব ইস্টটা হালকা ফুলে ওঠা পর্যন্ত। 5 মিনিটের মতো হলেই হবে। তারপর নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিতে হবে। প্রথমেই কিন্তু এই পানির মধ্যে লবণ দেওয়া যাবে না, তাহলে কিন্তু ইস্ট ঠিকমতো অ্যাক্টিভ হতে পারবে না। এবারেতে আমি 1 কাপ দিয়ে দিলাম ময়দা আর 1/4 চা চামচের মতো দিয়ে দিলাম লবণ। একসঙ্গে ভালো করে নেড়ে মিশিয়ে নিব। তারপরে হাত দিয়ে ভালো করে মথে নিতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না বাটিটা পরিষ্কার হয়ে আসছে। অনেকেই হয়তো কমেন্টে জানতে চাইবেন যে ইস্ট ছাড়া এই পিৎজা বানানো যাবে কিনা।
অবশ্যই যাবে। আর কিভাবে বানাতে হবে তার রেসিপি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। ভালো করে মথে নেওয়ার পর দেখবেন এই পর্যায়ে খামিরটা হালকা একটু শক্ত থাকবে। তো এখন আমাদেরকে দিয়ে দিতে হবে আধা টেবিল চামচ তেল, চাইলে মেল্টেড বাটার বা ঘিও দেওয়া যাবে। তারপর আবারও ভালো করে ততক্ষণ ধরে মথে নিতে হবে যতক্ষণ না এই তেলটা একদম ভ্যানিশ হয়ে যায়। এখন যে একটু তেল তেলে দেখাচ্ছে, 3-4 মিনিট ধরে এভাবে মথার পর দেখবেন এটা খুব স্মুথ হয়ে গিয়েছে আর আলগা তেলটাও বোঝা যাচ্ছে না। তখনই বুঝবেন আপনার ডোটা একদম রেডি। আর দেখুন হালকা শক্ত সেই ডোটা কতটা নরম হয়ে গিয়েছে। এখন আমাদেরকে অপেক্ষা করতে হবে এই ডোটা ফুলে ওঠা পর্যন্ত। 2-1 ফোঁটা তেল আমি ওপর দিয়ে এভাবে মেখে দিয়ে তারপর বাটিতে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 1 ঘন্টার জন্য, বা যতক্ষণ না এটা ভালো করে ফুলে উঠছে। 1 ঘন্টায় এনাফ, এর থেকে বেশি সময় রাখার দরকার নেই। ফিরে এলাম 2 ঘন্টা পরে। দেখতেই পাচ্ছেন ছোট্ট সেই ডো বলটা ফুলে কত বড় হয়ে গিয়েছে, বাটির প্রায় 3 ভাগের 2 ভাগই ভর্তি হয়ে গিয়েছে। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে ডোয়ের মধ্যে ঢুকে থাকা বাতাসটাকে বের করে দেয়া। সামান্য 1 চিমটি ময়দা দিয়ে আমি খুব ভালো করে একটু মথে নিব যাতে ডোয়ের ভেতরে থাকা সমস্ত বাতাস বের হয়ে যায়। এখানে আমি যতখানি ডো মেখেছি তাতে মাঝারি সাইজের একটা পিৎজা হবে। আপনি চাইলে ছোট ছোট দুটোও বানাতে পারেন। আর দেখুন কতটা সফট হয়েছে আমাদের ডো। এখন এই ডো থেকে সামান্য অংশ আমি আলাদা করে নিচ্ছি। একটা ছোট এবং একটা বড় বল করলাম, ডিজাইন করব তাই। আপনি চাইলে সরাসরি একটা বড় বল বানিয়ে নিতে পারেন। এখন এই বড় বলটাকে কোনো বেকিং ট্রে বা পিৎজার প্লেটে একটু সমান করে ছড়িয়ে দিতে হবে, একটা রুটির মতো করে। চাইলে বেলেও নিতে পারেন। তবে আমাদের দেশীয় পিৎজার যে ক্রাস্টটা সেটা কিন্তু পাতলা হয় না, একটু মোটাই হয়। আলাদা পাউরুটি বানিয়ে আসলে তারপরে ওরা টপিংস দেয়, তাই একটু মোটা করে আপনাকে ছড়াতে হবে। তারপরে ছোট যে অংশটা ছিল সেটাকে আমি একটু লম্বা করে নিয়ে সমান দুটো ভাগে ভাগ করে নিব। তারপর সেই দুটো ভাগকে আমি লম্বা দড়ির মতো করে পাকিয়ে নিব। এই অংশটা একেবারেই অপশনাল, এটা জাস্ট একটু সুন্দর ডিজাইন করার জন্য। আপনি চাইলে এই দুটো বলের পরিবর্তে একটা বল বানিয়ে একটা এভাবে দড়ি পাকিয়ে নিতে পারেন। দুটো দড়ি পাকানো হয়ে গেলে তারপর এটাকে আমি একসঙ্গে একটু টুইস্ট করে নিব। এই যে ঠিক এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে নিতে হবে। পিৎজাটা দেখতে অনেক সুন্দর লাগবে, এছাড়া স্বাদের কোনো তফাৎ কিন্তু হবে না এটা না করলে। এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে দড়ি বানানোর পর এইবারে আমরা যে রুটিটা বানিয়ে রেখেছিলাম তার উপরে দড়িটা বসিয়ে দিব। তবে সেটা যেন রুটির উপরে খুব ভালোভাবে আটকে থাকে, তাই সাইড দিয়ে একটু পানি ব্রাশ করে নিয়েছি। তারপর পাকানো দড়িটা একদম কোনা বরাবর ঘেঁষে সুন্দর করে বসিয়ে দিতে হবে। আর যেখানে জয়েন করব সেখানেও একটু দেখে শুনে সুন্দরভাবে করব, যাতে দেখতে খারাপ না লাগে। প্রথমে দর্শনধারী বলেও কিন্তু একটা কথা আছে। এইবারে মাঝখানের অংশটাতে একটা কাঁটা চামচের সাহায্যে আমি এভাবে ছিদ্র করে দিচ্ছি যাতে আমাদের নিচের ক্রাস্টটা খুব বেশি ফুলে না ওঠে। তারপর এখানে আমি পিৎজা সসের পরিবর্তে 1 টেবিল চামচ টমেটো কেচাপ এবং 1 টেবিল চামচ হট চিলি সস দিয়ে এইভাবে মেখে দিচ্ছি। সসটা দেয়া হয়ে গেলে এবারে এর উপরে দিতে হবে মেয়োনিজ অথবা হোয়াইট সস। এই হোয়াইট সসটা আমি ঘরেই তৈরি করেছি, কিভাবে বানাতে হয় তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। অনেকেই আপনারা মেয়োনিজ পছন্দ করেন না, এতে কাঁচা ডিম ব্যবহার করা হয় বলে, তো হোয়াইট সস হতে পারে তার জন্য একটা গ্রেট সাবস্টিটিউট। এবারে আমি এর উপরে রান্না করে নেওয়া সেই গরুর মাংসের কিমাটা ছড়িয়ে দিচ্ছি। যতখানি আমি কিমা তৈরি করেছি তাতে আপনি দুটো পিৎজা তৈরি করতে পারেন, আর আপনার পছন্দ মতো কম বা বেশি করেও আপনি উপরে টপিংসটা দিতে পারবেন। এবারে খুব সামান্য একটু সবুজ ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, এটা অপশনালও বলা চলে। অনেক দোকানেই কিন্তু ক্যাপসিকাম দেয়া হয় না, গাজর দেয়া হয়, তো আপনি চাইলে গাজর দিতে পারেন। আর খুবই সামান্য একটু চিজ দিয়ে দিচ্ছি, এটা নামমাত্র, কিছু দোকানে দেয়া হয় কিছু দোকানে দেয়া হয় না, তো আপনাদেরকে অপশন দেখাচ্ছি, চাইলে দিতে পারেন, তবে খুবই অল্প করে দিতে হবে। সব শেষে একটা ডিম ফেটে নিয়ে সেটা আমি ক্রাস্টের চারপাশে একটু ব্রাশ করে দিচ্ছি যাতে বেক হওয়ার সময় চারপাশের কালারটা খুব সুন্দর সোনালি হয়। তারপর বেক করে নিতে হবে আগে থেকে গরম করে রাখা ওভেনে 180 ডিগ্রি সেন্টিগ্রেডে ঠিক মিডল র্যাকে রেখে।
আর যদি আপনারা চুলায় করতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে আমি দুটো লিংক দিয়ে দিব, প্যান পিৎজা এবং চুলায় পিৎজা বেক করার পদ্ধতি সহ। হয়ে গেলে ওভেন থেকে বের করে নিয়ে সাথে সাথে ট্রে থেকে তুলে নেবেন, না হলে নিচটা ঘেমে ভিজে যেতে পারে। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের বিফ পিৎজা। আসলেই হলো কি না, এখনও বাকি আছে। আর সেটা হচ্ছে আমাদের দেশীয় পিৎজার সবথেকে বড় বৈশিষ্ট্য হলো বেক করার পরে ওপরে মায়োনিজ এবং কেচাপ দিয়ে এইভাবে সাজিয়ে দেওয়া হয়। আর আজকে আমি মায়োনিজের পরিবর্তে ব্যবহার করেছি হোয়াইট সস। এবারে কেটে কুটে খাওয়ার পালা। আপনাদের তো আমি টেস্ট করাতে পারছি না, তবে দেখে হয়তো কিছুটা আন্দাজ করতে পারছেন যে পিৎজাটা আসলে কতটা মজার হয়েছিল। এই যে দেখতে পাচ্ছেন মোটা এবং নরম নরম ক্রাস্ট, নিচটা দেখুন পাউরুটির মতোই, নর্মাল পিৎজার মতো হালকা ক্রিস্পি হবে না। সেই সঙ্গে চারপাশের মোটা যে ক্রাস্টটা সেটাও কিন্তু অনেক স্পঞ্জি আর পাউরুটির মতোই নরম হবে। আর পুরটা যে কত মজা সেটা আপনাদেরকে বানিয়ে খেয়েই বুঝতে হবে। আশা করছি আমার আজকের এই পিৎজার রেসিপি আপনাদের ভালো লেগেছে। কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন বানানোর পর আপনাদেরটা খেতে কেমন হয়েছিল। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।